নমস্কার। অরুণ মিত্রের লেখা কবির কথা, কবিদের কথা এ সম্পর্কে আমরা বিস্তৃত পড়াশোনা করছি। আজকে আমরা পড়ব বাংলা কবিতার বিকাশ ও কবিকৃতি। এই বাংলা কবিতার বিকাশ এবং তার সঙ্গে যদি ধরা হয় কবিকৃতি, তাহলে এটি একটি খুব বিশাল বড় বিষয় এবং সেটা একটা এক বা একাধিক গদ্যের বা আলোচনার বা প্রবন্ধ সংকলনের ক্ষেত্র হয়ে ওঠার সম্ভাবনা রাখে এবং এই বিষয়ের উপর প্রচুর আলোচকদের, বিদগ্ধ আলোচকদের, অধ্যাপকদের লেখা প্রচুর বইও রয়েছে। তো সেসব সংগ্রহ করবার, পড়বার এবং আলোচনা করবার সময়, সঙ্গতি এবং ইচ্ছে কোনোটাই তেমন আমার নেই। আমরা অরুণ মিত্রের যে কবিতা বিষয়ক যে প্রবন্ধ পাঠে মনোনিবেশ করেছি, সেইখান থেকে আমরা অরুণ মিত্র কি লিখছেন বাংলা কবিতার বিকাশ ও কবিকৃতি সেটা একটু নেড়েচেড়ে দেখে নিই। অভিজ্ঞতাই সব শিল্প সৃজনের উৎস। অভিজ্ঞতা বলতে শুধু কোনো বাস্তব ঘটনা বা পরিস্থিতির সংস্পর্শ নয়, কোনো অন্তরঙ্গ আবেগের অনুভবও অভিজ্ঞতা। আমি সচেতনভাবে যা উপলব্ধি করি তা যেমন আমার অভিজ্ঞতা, তেমন অবচেতনায় যার আভাস পাই তাও আমার অভিজ্ঞতা। জ্ঞান ও বিদ্যা শিল্প সৃজনের ভিত্তি নয়, ভিত্তি শিল্পের নিজের উপলব্ধি ও অনুভব। সুতরাং বলা যায় ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধি হলো সেই উপাদান যা সৃষ্টির পদার্থকে পাণ্ডিত্যের পদার্থ থেকে পৃথক করে দেয়। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর এই বিষয়টি সম্পর্কে অরুণ মিত্র একাধিকবার, তার নিজের অগাধ পাণ্ডিত্য থাকা সত্ত্বেও তিনি একাধিকবার এই বিষয়টি স্পষ্ট করতে চেয়েছেন। আমি শুধু একজন নগণ্য পাঠক হিসেবে এইটুকু সংযোজন করতে চাই যে কোনো মানুষের, বিশেষত তিনি যদি কবি হন, তাহলে তার ব্যক্তিগত অন্তরঙ্গ আবেগ এবং অনুভবের যে অভিজ্ঞতা, সেই উপলব্ধিটার উপর তিনি গুরুত্ব দিচ্ছেন এবং এইটা কবি জীবন যত পরিণতির দিকে এগোয়, কবিতার সঙ্গে সহবাসকালীন সময়ের দৈর্ঘ্য যত বাড়তে থাকে, কবির এই অভিজ্ঞতা ও উপলব্ধি তত পরিবর্তিত হতে থাকে এবং তত একটা পরিণতির দিকে যেতে থাকে। তাই একই কবির জীবনের বিভিন্ন অংশের তার অভিজ্ঞতা ও উপলব্ধি একই রকম হয় না। এইবার আমাকে বিবেচনা করতে হবে যে একজন কবি জীবনের প্রারম্ভিক সময়, জীবনের মধ্যবর্তীকালীন সময়ে এবং জীবনের অন্তিম সময়ের মধ্যে কোন সময়ের অভিজ্ঞতা ও উপলব্ধিকে আমি গুরুত্ব দেব। এরপর অরুণ মিত্র লিখছেন, ব্যক্তিগত অভিজ্ঞতার রূপায়ণে সাহিত্যের সব বিভাগই গড়ে ওঠে, কিন্তু অভিজ্ঞতা থেকে সৃজন
এই প্রক্রিয়ার ব্যাপারে কবিতার এমন এক বৈশিষ্ট্য আছে যা অন্য কারোরই নেই। সাহিত্যের অন্যান্য শাখায় এটা নেই। সাহিত্যের সব শাখাতেই বলছেন যে অভিজ্ঞতার রূপায়ণই হচ্ছে সাহিত্য, কিন্তু সাহিত্যের অন্যান্য ক্ষেত্রে যা যা এই অভিজ্ঞতার রূপায়ণ যেভাবে ঘটে, কবিতার ক্ষেত্রে সেভাবে ঘটে না। তা হল বহির্জগৎ বা অন্তর্জগতের কোনো ঘটনা সম্বন্ধে ব্যক্তিগত প্রতিক্রিয়া রূপায়ণের প্রত্যক্ষতা, বিনা পরিকল্পনা এবং বিনা প্রস্তুতিতে প্রতিক্রিয়া প্রকাশই কবি ধর্ম। আমি বলছি অবশ্য লিরিকের কথা। মহাকাব্য বা আখ্যান কাব্য যেন একটা উপন্যাসধর্মী বা উদ্দেশ্যমূলক, তার পরিপ্রেক্ষিত পৃথক। এখানে সে আলোচনায় আমি যাচ্ছি না। 100 বার কবিতা আলোচনায় আমরা যখন আলোচনা করছি, তখন আমরা গীতি কবিতা বা এই সময়ে দাঁড়িয়ে কবিতা বলতে আমরা যা বুঝি, আমরা সেই কবিতার কথাই বলবো। আমরা মহাকাব্য বা আখ্যান কাব্যের কথা অবশ্যই বলবো না, কারণ মহাকাব্য বা আখ্যান কাব্য কবিতার শরীরী রূপ নিলেও এটি আসলে একটি এক বা একাধিক গল্পের সমন্বয়। একে উপন্যাসধর্মী বলা হয়, উপন্যাসধর্মী কাব্য। অ্যাকচুয়ালি কবিতা বলতে আমরা যা বুঝি, মহাকাব্য বা আখ্যান কাব্য সেই দলে পড়ে না। তাই কোনো রকম প্রস্তুতি ছাড়া কবির মানসপটে কোনো বিষয়, কোনো ঘটনা, কোনো সময়ের যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, সেইটার প্রকাশই হলো কবিতা। কিন্তু মহাকাব্যের ক্ষেত্রে সেটা সম্ভব নয়, কারণ মহাকাব্যে একাধিক চরিত্র থাকে, একটা দীর্ঘ সময়কালকে ধরা হয়, এবং সেটা লিখতেও একজন কবির জীবনের প্রায় সম্পূর্ণটা বা অধিকাংশ সময়টা ব্যয় হয়ে যায়। তাই সেইটা ওই তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়। সময়ের সঙ্গে সব কিছুরই পরিবর্তন হতে থাকে। একটা যুগ থেকে অন্য এক যুগে প্রবেশ করার মানেই অন্য পরিবেশ, অন্য পরিস্থিতি এবং অন্য সমাজ বাস্তবতার মধ্যে যাওয়া। এর ফলে আমাদের নতুন নতুন অভিজ্ঞতা হয়, যা সাহিত্যেও নতুনত্ব নিয়ে আসে। কেননা অন্যরকম অভিজ্ঞতা তার প্রকাশের জন্য অন্যরকম পথ খোঁজে। আগেকার পথ উপযোগী নয় বলে। তবে সব লেখক একই রকম পথ খোঁজেন না। একটা সাধারণ পরিবর্তনের আবহাওয়ার মধ্যে তারা নিজের নিজের উপলব্ধি ও মনোভঙ্গি অনুযায়ী স্বতন্ত্রভাবে আত্মপ্রকাশের চেষ্টা করেন। যদি দীর্ঘকাল সমাজ বাস্তব একই সময়ে থেকে যায় অথবা একই জীবন দর্শন গ্রাহ্য থাকে, তাহলে সেই বিস্তৃত কালসীমার মধ্যে সাহিত্যরূপেরও বেশি পরিবর্তন হয় না। তা যেন এক বাঁধা খাতে চলে। আমার ধারণা 15 শতক থেকে 18 শতকের শেষ পর্যন্ত বাংলায় মঙ্গল কাব্য যে এক প্রকার প্রধান কাব্যরূপ হিসাবে প্রচলিত ছিল, তার মূল কারণ এক পরিবর্তনহীন জীবন প্রণালী এবং এক প্রচারিত ও গৃহীত ধর্মীয় বিশ্বাস। সামাজিক অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি পরস্পরকে যেন ঘানি ঘোরানোর পথে ঘুরিয়েছে। এই জলবদ্ধতাতেই, মাফ করবেন, এই বদ্ধ জলাতেই অবক্ষয়কালের উপসাহিত্যের জন্ম। বদ্ধ জলা, এই বদ্ধ জলাতে অবক্ষয়কালের উপসাহিত্যের জন্ম। পদাবলী সাহিত্য অবশ্য এই গতানুগতিকতার ধারা থেকে পৃথক। অন্য দৃষ্টি প্রেরণা তাতে ব্যক্তিগত অনুভূতিকে একটা বিশেষ রূপ দিয়েছিল।
কিন্তু তাও যেন শেষ পর্যন্ত একটা ছকে আটকা পড়ে। অথচ এরই পাশাপাশি দেখি ইউরোপীয় কাব্য সাহিত্য বরাবর কি অক্লান্ত পথসন্ধানী। আমাদের সেই গতানুগতিকতা বর্জন করে আমরা যে কাব্যের নবরূপায়ণে অগ্রসর হলাম, সে তো নতুন অভিজ্ঞতারই ফলে। এই পৃথিবীর মানুষ, যার কেন্দ্র সেই জীবন সম্বন্ধে, স্বদেশ ও বাস্তব সম্বন্ধে আমরা অবহিত হতে বাধ্য হলাম ইংরেজ আধিপত্যের কারণে। সেই সঙ্গে ইংরেজি সাহিত্যের বিশাল বিচিত্র সৃষ্টি সম্ভারও আমাদের দৃষ্টিপথে এসে গেল। এই অভিজ্ঞতা যে বাংলা কাব্য সাহিত্যের অন্য রীতির প্রবর্তনা নিয়ে আসে, তা আমরা সবাই জানি। সাহিত্যের অগ্রগতিতে সৃষ্টিশীল মনের একটা ভূমিকা আছে, যাকে আমি বলবো বিপ্লবী ভূমিকা। সে প্রচলিতকে নির্বিচারে স্বীকার করে নেয় না। অবস্থার বদল হলে অথবা যুগ বদলালে প্রথাকে সে ভাঙে। যে প্রতিক্রিয়া আগের অবস্থায় লেখক মনে আসেনি, সে প্রতিক্রিয়া যখন অন্য অবস্থায় দেখা দেয়, তখন তাকে রূপায়িত করার জন্য লেখক অবলম্বন করেন অন্য প্রকাশ পদ্ধতি, যা তিনি উদ্ভাবন করেন। অনেক সময় নিজেকেই তৈরি করে নিতে হয় সেই প্রকাশ করার যে পদ্ধতি তাকে। এই বৈপ্লবিক ক্রিয়া আমরা দেখি যখন 19 শতকে বাঙালি কবিরা প্রচলিত অভ্যাসকে বর্জন করে ভিন্ন কাব্যপথে যাত্রা শুরু করেন। একে আমরা বাংলা কাব্যের আধুনিকতার পর্বারম্ভ বলে চিহ্নিত করি। এই আধুনিক পর্বের তুঙ্গে আমরা পৌঁছে যাই রবীন্দ্রনাথে। 19 শতকের প্রাথমিক পথসন্ধান ও পরীক্ষণের পর কবিকর্ম সম্বন্ধে পূর্ণ সচেতনতা নিয়ে এলেন তিনি। রবীন্দ্র প্রতিভা কবিতার বক্তব্যকে প্রকাশ রীতির বহুবর্ণ অভিনবত্বে উৎসাহিত করল। অভিজ্ঞতার পরিবর্তনের সঙ্গে তার প্রকাশরূপের পরিবর্তন হওয়া স্বাভাবিক, আগেই বলেছেন। সেই পরিবর্তন যে বিভিন্ন কবির ক্ষেত্রে বিভিন্ন হবে, তাও স্বাভাবিক। কবিতার ভাবনা যার আন্তরিক, তার কাছে এটা কোনো কৃত্রিম বা লোক দেখানো প্রয়াস নয়। কবিতার অভিব্যক্তির তাগিদেই এটা ঘটে। বাংলা কবিতার আধুনিক অধ্যায়ে তার এক ধারাবাহিক পরিচয় আমরা পাই। এই ক্ষেত্রে কিছু সমস্যা হয় যে এই যে নতুন সময়ে, পরিবর্তিত সময়ে কবির অর্জিত অভিজ্ঞতাকে প্রকাশ করার জন্য তিনি যে নতুন প্রকাশ রীতি নিয়ে আসছেন, সেইটা নিয়ে খুব কম কবি বলিষ্ঠ, সাহসী এবং যিনি কবিতার বিনিময়ে জীবনে নগদ কাঞ্চন মূল্য পেতে আগ্রহী নন, এমন ব্যক্তিরাই এই কাজ করেন। বাকিরা এটা করতে পারেন না। তার কারণ হচ্ছে যে ওই যে পূর্ববর্তী সময়ের যে ছাঁচটি থাকে, সেই ছাঁচের মধ্যে না পড়লে আমার লিখিত প্রচেষ্টাটি যে কবিতা হলো, এ বিষয়ে কবি নিজেই নিঃসংশয় হতে পারেন না। আর অন্যদিকে আলোচক, শিক্ষক, অধ্যাপকদের ক্ষেত্রেও ওই পূর্ব অভিজ্ঞতার যে পুনরাবৃত্তি তাদের চলনে, বননে, মননে, কথনে থেকে যায়, সেটার মধ্যে যেহেতু তারা সীমাবদ্ধ থাকেন, তাই তারা এই নতুন যে প্রকরণে নতুন কবি নতুনভাবে লিখতে এলেন, সেটাকে তারা বুঝতে চিনতে পারেন না। তাদের মনোজগতের যে ল্যাবরেটরি, তাতে এই নতুন পরীক্ষাকৃত প্রচেষ্টাটি
সেখানে তারা এটিকে ঢোকাতে পারেন না, বা এটাকে নিয়ে কাজকর্ম করতে তারা নিরাপদ বোধ করেন না। এই ঝুঁকিটা নতুন কবিকে, নতুন সময়ের কবিকে, যিনি নতুন প্রকাশ পরিবর্তনের রীতি খুঁজছেন, তাকে এই ঝুঁকিটা নিতেই হয়। যেখানে পড়ছিলাম আমরা, কবিতা ভাবনা যার আন্তরিক, তার কাছে এটা কোনো কৃত্রিম বা লোক দেখানো প্রয়াস নয়। অন্যরা কিন্তু মনে করেন, যারা পুরনো রীতিতে অভ্যাসী, তারা মনে করেন এটা কৃত্রিম পদ্ধতি, লোক দেখানো প্রয়াস। ইচ্ছে করে জটিল করা হয়েছে কবিতাগুলিকে, এবং তারা মনে করেন কবিতার অভিব্যক্তির তাগিদেই এটা ঘটে। বাংলা কবিতার আধুনিক অধ্যায়ে তার এক ধারাবাহিক পরিচয় আমরা পাই। রবীন্দ্রনাথ তার কাব্য সৃষ্টিকে বহু বিচিত্র রূপ দেন ঠিকই, তবে তা সাময়িকভাবে তাঁর চেতনার নিজস্ব রঙে রাঙানো। তার রোমান্টিক মনোভাবে উদার মানবতাবাদের সঙ্গে যুক্ত হয়েছিল আধ্যাত্মিক বিশ্বাস। তাঁর সৃষ্টি বিরোধ সংঘাতের কথা এড়িয়ে না গেলেও তার দৃষ্টি তার ঊর্ধ্বে সৌন্দর্য, সামঞ্জস্য ও মঙ্গলের জগতে নিবদ্ধ হয়েছে। যদিও তাঁর কাব্যরূপের বৈচিত্র্যময় বৈশিষ্ট্য অল্প কথায় চিহ্নিত করা সম্ভব নয়, তবু একথা বলা বোধহয় যায় যে তার দৃষ্টির প্রভাব ছিল তার কাব্য রূপায়ণে। ধ্বনি ঝঙ্কার, ছন্দ সঙ্গীত, শ্রুতি সুন্দর বাকবন্ধ, শব্দ ও বাক্যের শালীনতা, এসব লক্ষণ আমরা দেখি তাতে। রবীন্দ্রনাথের শব্দ ও ছন্দ ব্যবহারের পরিমণ্ডল থেকে আমরা নিষ্ক্রান্ত হইনি বটে, কিন্তু সে রীতির ভাঙন অনেক আগেই শুরু হয়েছে। যখনই কোনো লেখকের অভিজ্ঞতা, উপলব্ধি, রাবীন্দ্রিক দৃষ্টি ও বিশ্বাস থেকে বিচ্যুত হয়েছে, তখনই তার ছাপ পড়েছে তার কবিতার শব্দ ও বাক্যের চরিত্রে। যেমন যতীন্দ্রনাথ সেনগুপ্তের রচনায় তার মোহভঙ্গ ও অবিশ্বাস শব্দের রূঢ়তা এবং বাক্যের নিরসতায় প্রতিফলিত। একটা কথা অবশ্য বলা দরকার এখানে, অন্য অভিজ্ঞতাও, অন্য উপলব্ধি অনুসারে কবিতার যে রূপবদল, তা অঙ্কের হিসাবে হয় না। এই প্রক্রিয়ায় অনেক উপাদান জড়িত থাকে, যেমন বুদ্ধি ও অনুভবের আপেক্ষিক অনুপাত, আবেগের প্রাধান্য অপ্রাধান্য ইত্যাদি। তাছাড়া রবীন্দ্রনাথের মতো একজন প্রতিভা যখন আধুনিকতার সৌধ গড়ে দিয়ে যান, তখন পরবর্তীতে অন্যত্র বাস প্রায় অসম্ভব হয়ে ওঠে। এ অবস্থায় কাব্যরূপের যে পরিবর্তন অধিকাংশ ক্ষেত্রে এসেছে, তা প্রকাশ পেয়েছে রাবীন্দ্রিক রীতির চৌহদ্দির মধ্যে শব্দ সংরক্ষণ, বর্জন ও সংযোজনে, এবং শব্দ নির্মাণ ও সন্নিবেশের কিছু হেরফেরে। তারই মাধ্যমে অন্য কোনো বিশেষ সৃষ্টিকে রূপায়িত করা হয়। সরল বা অলঙ্কৃত আবেগ, তির্যক মনোভঙ্গি বা গম্ভীর দার্শনিকতা অথবা পরিশীলিত শুভানুধ্যান ওইভাবেই পরিবর্তিত অভিজ্ঞতার পটে বিশিষ্টতা পেয়েছে। এ প্রসঙ্গে বাংলা কাব্যে প্রেমেন্দ্র মিত্র, বিষ্ণু দে, সুধীন্দ্রনাথ দত্ত এবং অমিয় চক্রবর্তীর উল্লেখ করা যায়। আর এক বিষয়ও এ প্রসঙ্গে স্মরণীয়। 19 শতকে বাংলা কাব্যক্ষেত্রে প্রথম বৈপ্লবিক অভিঘাতের পর দ্বিতীয় প্রবল অভিঘাত আসে 20 শতকের এই 30 দশকে। এরই কল্যাণে অগ্রণী কবিদের অনেকের ভাবনা এবং তার প্রকাশে বুদ্ধির ছাপ বেশি রকম পড়ে, এবং মনে হয় কিছু কৃত্রিমতারও। অবশ্য বোধের এলাকাও এই প্রভাব থেকে মুক্ত থাকেনি। কাব্যের প্রেরণা যদি স্পষ্টভাবে কোনো মানবিক সামাজিক আদর্শ হয়, তাহলেও পূর্ব রীতির প্রাধান্য বজায় থাকতে পারে।
মাত্র 21 বছর বয়সে যার মৃত্যু হয়, সেই সুকান্ত ভট্টাচার্য রাবীন্দ্রিক ভাষামণ্ডল থেকে সরে না গিয়েও তার সাম্যবাদী বক্তব্যকে অত্যন্ত হৃদয় সংবেদ্য রূপ দেন। মনে হয় শব্দে ও বাক্যে আবেগ ও অনুভূতির উত্তাপ সঞ্চার তার কারণ, যা পাঠকের সঙ্গে সংযোগ রচনা করে। শব্দ ও বাক্যের নির্বাচনে ও গঠনে এবং চিত্রকল্পের বিশিষ্টতায় এই ক্রিয়া সম্ভব হয়। তার নির্দেশক তো কবির হৃদয়। এই কবির চেয়ে বয়সে কিছু বড় কিন্তু পরে খ্যাতিমান আরও এক কবিরও এ প্রসঙ্গে উল্লেখ্য। সমাজের উলটপালট এবং দলিত মানুষের মুক্তি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি মুহূর্তের কামনা ছিল, কিন্তু তার কাব্যের আদল অন্যরকম। তার কাব্যের বক্তব্যের প্রকৃতি তার কারণ। তার কবিতায় সরল প্রত্যক্ষতা, গূঢ় অনুভব, চেতন অবচেতন সব নিয়ে এক প্রসারিত মানব অস্তিত্বের ছবি আসে আমাদের সামনে। বোধের নির্ভরতায় শব্দ তার মুখে কখনো মন্ত্রোচ্চারণ, কখনো উচ্চ কণ্ঠ ভাষণ, কখনো বা অস্ফুট স্বপ্নচারণ। এ দুজনের পূর্বগামী সমর সেনও উল্লেখ্য এখানে। তাঁর বাকৃতি সম্পূর্ণ পৃথক। সমর সেনের সাম্যবাদী ভাবনা প্রত্যক্ষ ভাষণের দিকে ঝোঁকে শেষ পর্বে। মধ্যবিত্ত শহুরে জীবনের গ্লানি ও বিতৃষ্ণা এবং শ্রেণীগত কপটতা তার কাব্যের আসল বিষয়। তা প্রকাশ প্রধানত ইঙ্গিতময় এবং তির্যক। খণ্ডিত অসমান গদ্য ছত্র এই মনোভঙ্গির উপযুক্ত বাহন হয়েছিল এবং প্রথাগত বা প্রচলিতের সঙ্গে এরূপের কোনো মিল ছিল না। যখন কোনো কবি চান সম্পূর্ণ ভিন্ন ধরনের কথা বলতে, সম্পূর্ণ ভিন্ন এক উপলব্ধিকে প্রকাশ করতে, তখন তার কবিতার রূপ আর কারো মতো হয় না। রবীন্দ্রনাথের জীবিতকালেই এই স্বাতন্ত্র্য দেখান জীবনানন্দ দাশ। তাঁর বিচ্ছিন্নতাবোধ ও বিষাদ, বিধুর প্রকৃতির প্রেম এবং মানব সমাজের ভবিষ্যৎ উজ্জ্বলতার ক্ষণিক উদ্ভাস, এক অতল সংকটে অদৃশ্য হওয়ার অনুভব জীবনানন্দ কাব্যকে এক বিজড়িত রূপ দেয়। এক অস্পষ্ট আর্ত জগৎ যেন দৃশ্যমান হয় শব্দ ও বাক্যের এবং চিত্রকল্পের ধূসর ক্লান্ত ব্যঞ্জনায় এবং ছন্দের শিথিল মন্থর চলনে। এর রূপায়ণে যা কাজ করে তা বুদ্ধি নয়, তারই স্বীকৃতি অনুযায়ী বোধ। পরবর্তীকালে লেখকরা অভিজ্ঞতার সূত্রে যে উপলব্ধিতে উপনীত হয়েছেন, তার দ্বারা তাদের নির্মাণ প্রভাবিত হয়েছে। বলা যায় বর্তমান মুহূর্ত পর্যন্ত এক চলিষ্ণুতা অব্যাহত রয়েছে বাংলা কবিতায়। গভীর সমাজ ভাবনা ও মানব ভাবনা একসময় সরে এসেছিল আত্মব্যাপৃতির কাল। গম্ভীর সমাজ ভাবনা ও মানব ভাবনা একসময় সরে গিয়ে এসেছিল আত্মব্যাপৃতির কাল। সমাজ ভাবনা এবং মানব ভাবনা থেকে সরে গিয়েছিল কবির মনোভাব, কবির দৃষ্টিভঙ্গি। সেই কারণে শব্দের খেলা এবং নিগূঢ় নেপথ্য কথা অবলম্বন করে বাংলা কবিতা এক উচ্ছ্বসিত আত্মপ্রসাদের চেহারা নিয়েছিল। কিন্তু পরবর্তীকালের চেতনা কবিতাকে আর শব্দ ব্যবহারে তৃপ্ত ও অন্যের সম্বন্ধে উদাসীন থাকতে দেয়নি। এই মুহূর্তে দেখি তরুণ কবিতার একাংশে নির্মোহ দৃষ্টির প্রকাশ
এবং সেই দৃষ্টির উপযোগী ভাষার ব্যবহার, যে ভাষা মনোহারিতা খসিয়ে শব্দের শক্তিকেই জাগাতে চায়। এই পরিপ্রেক্ষিতে বর্তমান রীতি সম্বন্ধে সাধারণভাবে কয়েকটা কথা বলা হয়তো অপ্রাসঙ্গিক হবে না। এখনকার কবিরা স্বভাবতই অভিব্যক্তির পূর্ব প্রচলিত পদ্ধতি অনুসরণ অনেক সময় সম্ভব মনে করেন না। একালের রক্তক্ষরা জীবনকথা যেন সব পেলবতা ও মসৃণতার বিরোধী। নিয়মিত ছন্দমিল যদি ব্যবহৃত হয়ও তা বহু ক্ষেত্রেই এক বন্ধুরতার কিংবা তার টানের স্পর্শ দেয়। গদ্য পদ্যের ভেদরেখা তো মুছেই গেছে, পদ্যই কবিতার একমাত্র বাহন এ নিশ্চয় এক প্রথাগত সংস্কার, যেমন একদা ছিল কবিতার বাহন হিসাবে গান। এখন আর পদ্য মানে কবিতা, পদ্য না হলে কবিতা নয়, এই ধারণা তো উঠেই গেছে। এখন আমরা অধিকাংশরাই মনে করি, যেমন ব্যক্তিগতভাবে আমি মনে করি, পদ্য কবিতার ক্ষতি করে। পদ্যের ধাঁচের ধরনে পদ্যকে অনুসরণ করার জন্য তাদের লেখাগুলি কবিতা হয়ে ওঠে না। কবিতায় গদ্যের প্রবর্তক অবশ্য রবীন্দ্রনাথ। গদ্য কবিতা তিনি আমাদের রাস্তা দেখিয়ে গেছেন। তাহলে তারপরেও আমরা কবিতা লিখতে এসে পয়ারে কেন ফিরে যাব? কিন্তু এখনও একদল কবি পয়ারে কবিতা লিখছেন এবং তারা প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা নিচ্ছেন। তারা বিখ্যাত কবি হিসাবে খ্যাতি অর্জনের অন্যায় সুযোগ নিচ্ছেন। কবিতায় গদ্যের প্রবর্তক অবশ্য রবীন্দ্রনাথ, কিন্তু এখনকার কবিতার গদ্য সে গদ্য থেকে কিছু পৃথক। অবশ্যই রবীন্দ্রনাথ যে গদ্য কবিতা লিখেছেন আর আমরা যারা এই সময়ে যারা কবিতা লিখছি তাদের উভয় কবিতা লেখার সময় যে গদ্যকে আমরা আশ্রয় করছি সেটা সম্পূর্ণ আলাদা, স্বাভাবিক, সময়ের সঙ্গে পরিবর্তিত। তার মার্জিত ও নমনীয় ভাব এতে নেই। আবার এ গদ্য এক জায়গায় দাঁড়িয়েও নেই, নানা ভাঙচুর দেখা দিচ্ছে এতে। অনেক সময় এক রুদ্ধশ্বাস কথনের অনুভূতি দেখা দেয় এই গদ্যে। এবং এই যে আমরা যে গদ্যে লিখছি এই গদ্য আবার সময়ে সময়ে দশকে দশকে পরিবর্তিত হয়ে যাচ্ছে। গদ্যের ব্যবহার পরিবর্তিত হয়ে যাচ্ছে, শব্দের ব্যবহার পরিবর্তিত হয়ে যাচ্ছে, শব্দের অর্থ পাল্টে যাচ্ছে কবির ব্যবহারের কুশলতার জন্য। শব্দ প্রয়োগের ক্ষেত্রে আর এক বিশেষ লক্ষণ নজরে আসে, লোক ব্যবহৃত শব্দের ক্রমবর্ধিত প্রয়োগ। কোনো শব্দই আর কবিতায় অপাংতেয় নয়। অবশ্যই কথা স্বীকার করতেই হবে যে এ বিষয়ে পথিকৃৎ জীবনানন্দ দাশ এমন সব হরিজন শব্দ তিনি কবিতায় বসিয়েছেন যার প্রয়োগ আগে চিন্তনীয় ছিল না। এখন কবিতায় ব্যবহৃত শব্দের কোনো সীমিত এলাকা নেই, তা যেন জীবনের সমান বিস্তৃত। একই জীবনের সঙ্গে ঘনিষ্ঠতা বোধেরই একই জীবনের সঙ্গে ঘনিষ্ঠতা বোধেরই প্রকাশ নয়, জীবনের সঙ্গে কবিতা ঘনিষ্ঠ হচ্ছে, কবি ঘনিষ্ঠ হচ্ছে। তাই যেখানে যেখানে জীবন ব্যাপৃত সেই সমস্ত জায়গা থেকে কবি তার কবিতা লেখার রসদ আনছেন এবং সেই সঙ্গে সঙ্গে সেই এলাকার জীবনের যে মুখের ভাষা, যে কথন ভঙ্গিমা, যেসব শব্দাবলী তাদের জীবনে প্রতিনিয়ত উচ্চারিত হয়, যে শব্দাবলীগুলি বাদ দিলে পরে সেই সময়টাকে, সেই সমাজটাকে, সেই মানুষগুলোকে তুলে আনা সম্ভব নয়, সেই অনুভূতিকে, সেই অভিজ্ঞতাকে তুলে আনা সম্ভব নয়, সেই শব্দগুলোকে কবিরা তুলে আনছেন, তাদের গদ্যে ব্যবহার করছেন, কবিতায় ব্যবহার করছেন। আমি এই প্রসঙ্গে শুধু একটু অতিরিক্ত জুড়ব, সেটা হচ্ছে উপন্যাসের ক্ষেত্রে, গদ্য সাহিত্যের ক্ষেত্রে, গল্প লেখার ক্ষেত্রে এর ক্ষেত্রটা আরও বেশি
ব্যাপক, আরও বেশি বিস্তৃত, আরও বেশি সহজ, আমরা অনেক সাফল্যের সঙ্গে এই কাজটা করতে পারি। অনেকেই করছেন, যদিও বর্তমানে গদ্য রচনার ক্ষেত্রে কতগুলো নির্দিষ্ট রীতি প্রবণতা দেখা যাচ্ছে, যে তারা নির্দিষ্ট আঞ্চলিক ভাষা, আঞ্চলিক মানুষের জীবন এবং অধিকাংশ ক্ষেত্রে পৌরাণিক কাহিনী এবং অনেক অনেক ঔপন্যাসিকের ক্ষেত্রে বুদ্ধ ও বৌদ্ধ ধর্মের দ্বারা প্রভাবিত যে সমাজ, একে উদ্ধার করে এনে নতুন করে তারা উপন্যাস লিখছেন। তারা যেন কোথাও এই সময়ের নাগরিক জীবনের যে রূঢ়তা, যে ক্রূরতা, যে হৃদয়হীনতা, যে নগ্নতা, সেটাকে কোথাও যেন তারা এড়িয়ে চলতে চাইছেন, অথবা তারা এটাকে ধরতে পারছেন না। কবিদের এই ক্ষেত্রে দায়িত্ব বর্তায়, যদিও কবিদের ক্ষেত্রে এই কাজটা অনেক বেশি কঠিন হবে, তবুও কবিদের ক্ষেত্রে দায়িত্ব বর্তায় যে এই সময়ের, বিশেষত এই সময়ের যুদ্ধোন্মুখ যে পৃথিবী, মানুষের প্রতি মানুষের জীবনের যে মূল্যায়নের যে মাত্রাবোধ, যেটা শূন্যতে গিয়ে পৌঁছেছে প্রায়, যেখানে মানুষ মানুষকে আর কোনোভাবেই বিশ্বাস করে না। এমনকি একটি মানুষ সে তার জীবনের দৃষ্টিভঙ্গিকেই নিজে বিশ্বাস করে না, প্রতি মুহূর্তেই সে তার জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলছে, তার রাজনৈতিক মতামত পাল্টে ফেলছে। এই যে সংকট, মানুষের নিজের চরিত্রের অস্তিত্বের যে সংকট, মানুষের চরিত্রহীনতাটাও তার একটি চরিত্রহীন ব্যক্তিও তার চরিত্রহীনতার চরিত্রে নির্দিষ্ট থাকতেন। কিন্তু এই সময়ে এসে দেখা যাচ্ছে যে মানুষের চরিত্র প্রতি মুহূর্তে মুহূর্তে পাল্টে যাচ্ছে, তার প্রয়োজন অনুযায়ী, তার নিরাপত্তার প্রয়োজনে, তার আপোষ করার প্রয়োজনে, এবং বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আদায় করার মানসিক চাহিদার প্রয়োজনে। তো যাই হোক, আজকে আমরা অরুণ মিত্রের লেখা এই গদ্যটি এখানে এতদূর পর্যন্তই পাঠ করলাম। এরপরে আরও একটি গদ্য রয়ে গেল, এটি আমরা আশা করছি এর মধ্যেই পড়ে ফেলতে পারবো, না হলে আগামী নিকট ভবিষ্যতে আমার এই ভিডিও করা অনিবার্য কারণবশত খানিকটা স্তিমিত হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে। আমি জানি না পরিবেশ পরিস্থিতি কেমন হবে, আর আমি ভিডিও তৈরি করতে পারবো কি না। কিছুদিনের জন্য হয়তো একটা ছেদ পড়বে, দেখা যাক সেটা কতদিন। আপাতত নমস্কার।